একটি বদমেজাজি মাতাল ছেলের প্রেমে পড়ে যায় এক উচ্চশিক্ষিতা সুন্দরী মেয়ে। সেই মাতাল ছেলেটিকে নিয়েই সে বন্ধু থাকে এক স্বপ্নের জাল। কিন্তু ভাগ্য তাদের সাথ দেয় না। যে মেয়েটি ভেবেছিল যে ওই মাতাল ছেলেটির জীবনটা সম্পূর্ণ সাজিয়ে গুছিয়ে তার সঙ্গেই জীবন কাটাবে, সেই মেয়েটির জীবনই এই মাতাল ছেলের সঙ্গে জড়িয়ে উল্টে পাল্টে একাকার হয়ে যায়। এদিকে সেই ছেলেটিও ভাবে যে ওই মেয়েটির সঙ্গে সুন্দর একটি জীবন যাপন করবে, কিন্তু তার রাগ এবং জেদের কারণে সে ধীরে ধীরে হারিয়ে ফেলে তার প্রত্যেকটি প্রিয় মানুষকে। এরকমই একটি হৃদয় বিদারক রোমান্টিক থ্রিলারে ভরপুর সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তেলেগু মুভি আজকে এক্সপ্লেন করতে চলেছি। মুভির নাম বাচ্চা মাল্লি। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে মুভিটি দেখা শুরু করুন। গল্পের প্রথমে আমাদের একটি গ্রাম দেখানো হয়, যে গ্রামের একটি ছোট্ট বাসায় মাল্লি নামে একটি ছেলে তার মাকে নিয়ে থাকে। তো আজকে মাল্লির সকালে ঘুম ভাঙে তার বাসার বাহিরের একটি মাইকের আওয়াজে। কারা যেন মাইকে খুব জোরে জোরে গান চালিয়েছে। মাল্লি বিরক্ত ভরা মুখ নিয়ে ঘুম থেকে ওঠে, বাসার বাইরে বেরিয়ে আসে। তারপর ইলেকট্রিক পোস্টে উঠে সেই মাইকটি খুলে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে বাসায় ফিরে আসে। মাল্লির মা সকালের খাবার রেডি করে মাল্লিকে বলে যেন সে খেয়ে তারপর বাসার বাইরে যায়। মাল্লি তার মায়ের দিকে এক নজর তাকায়, আর তারপর কোনো কথা না বলেই সে কোথায় যেন বেরিয়ে পড়ে। মাল্লির মায়ের আর সাহস হয় না তার ছেলেকে খাবার খাওয়ার জন্য জোর করার। রাস্তায় যেতে যেতে একদল বাচ্চা ছেলে মাল্লির গাড়ি থামিয়ে মাল্লিকে বলে যে সামনে একটি গ্রামে অনুষ্ঠান আছে, আর সেই কারণে মাল্লি যেন তাদের কিছু টাকা চাঁদা হিসেবে দেয়। কিন্তু মাল্লি তাদের তো কোনো টাকা দেয়ই না, বরং তারা সবার কাছ থেকে টাকা তুলে যে কৌটোটায় টাকাগুলো জমিয়ে রেখেছিল সেই কৌটোটাই সে কেড়ে নিয়ে সেখান থেকে চলে যায়। আর তারপর সে চলে আসে একটি মদের দোকানে। মদের দোকানে এসে ওই কৌটোর ভিতরে থাকা টাকা বের করে সেই টাকা দিয়ে মাল্লি মদ কিনে পাশে থাকা একটি হোটেলে এসে একটি জায়গায় বসে মদ খেতে শুরু করে। এর মাঝেই তার টয়লেট পেয়ে গেলে সে ওয়াশরুমে যায়, আর তখন সেখানে আরো একদল ছেলে আসে। আর তারা দেখে যে মাল্লি যে টেবিলটায় বসেছিল সেই টেবিলটা এখন ফাঁকা রয়েছে। তাই তারা সেই টেবিলে বসে পড়ে। ওই হোটেলের একজন কর্মচারী তখন ওই ছেলেগুলোকে বলে যে এই টেবিলে মল্লি বসেছিল, তাই তারা যেন এই টেবিলে না বসে, মল্লি এক্ষুনি চলে আসবে। তখন ওই ছেলেগুলো সেই কর্মচারীকে বলে আমরা এসে টেবিলটা ফাঁকা দেখতে পেয়েছি, তাই এর আগে এই টেবিলে কে বসেছিল সেটা আমাদের জানার দরকার নেই, তুই এখন এখান থেকে ভাগ। তখন সেই কর্মচারী ছেলেটি আর কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এর মাঝেই মল্লি ওয়াশরুম থেকে ফিরে এসে দেখে যে সে যেখানে বসে মদ খাচ্ছিল সেই টেবিলটায় অন্য একদল ছেলে এসে বসে পড়েছে। মল্লি ধীরে ধীরে তাদের কাছে আসে এবং তাদের বলে যে তোরা এই টেবিল থেকে উঠে যা, এই টেবিলটা আমার, আমি এখানে প্রতিদিন বসে মদ খাই। তবে ওই ছেলেগুলো সেই টেবিল থেকে ওঠে না, বরং তারা মল্লিকে বলে যে এটা কি তোর বাপের টেবিল, যে এই টেবিলটা তোর জন্যই ছেড়ে দিতে হবে? আমরা টেবিল ফাঁকা পেয়েছি, বসে পড়েছি, তুই অন্য কোথাও গিয়ে বসে পড়। মল্লি তো বেশি কথা বলার মানুষ নয়, তাই সে আর কোনো কথা না বলে ওই টেবিলে তার মদের বোতলে যেটুকু মদ বাকি ছিল সেটুকু খেয়ে নেয়। আর তারপর ওই ছেলেগুলো যে খাবার এবং মদ নিয়ে ওই টেবিলে বসেছিল সেই সমস্ত কিছু ওই টেবিল থেকে সে ফেলে দেয়। মল্লির এই কাজ দেখে তো ছেলেগুলোর মাথা পুরাই আগুন হয়ে যায়। তখন ওই ছেলেগুলোর মধ্যে একটি ছেলে উঠে মল্লিকে মারতে শুরু করে দেয়, আর তারপর বাকি সবাইও মল্লির উপর আক্রমণ করে। তবে মল্লি তো অন্য ধাতু দিয়ে তৈরি, তাই মল্লির সাথে তারা কেউই পেরে ওঠে না। একে একে মল্লি সবাইকে মেরে ঘায়েল করে ফেলে। আর ওই হোটেলে আসা বাকি সবাই এই দৃশ্য দেখতে থাকে, কারণ কারোরই ক্ষমতা নেই মল্লিকে আটকানোর। এরপর মল্লি একটি মদের বোতল হাতে নিয়ে সেই মদ খেতে খেতে হোটেলের বাইরে এসে তার বাইকে উঠে পড়ে। কিন্তু সে যখন বাইক স্টার্ট দিয়ে বাসার দিকে ফিরবে তখন সে টাল সামলাতে না পেরে তার বাইক থেকে পড়ে যায় এবং নেশার ঘোরে সে সেখানেই পড়ে থাকে। মল্লিকে অনেকেই এখন মাতাল বলে, কিন্তু সে তো প্রথম থেকেই মাতাল ছিল না, সে তো ছিল একজন টপ র্যাঙ্ক করা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তাহলে এমন কি হয়েছিল যার কারণে মল্লির আজকে এই অবস্থা? সেটা জানতে হলে আমাদের কয়েক বছর পিছিয়ে যেতে হবে। সালটা ছিল 1985। একদিন সকালে সত্য নামে একটি লোক খবরের কাগজ খুলে একটি ছেলের ছবি দেখতে পায়, যেখানে লেখা আছে যে এই ছেলেটি হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনে দেশের মধ্যে টপ র্যাঙ্ক করেছে, যার নাম মল্লি। খবরটা দেখে সত্যর মন খুশিতে আত্মহারা হয়ে যায়, কারণ এই ছেলেটি হচ্ছে তারই ছেলে। সত্য নিজেকে এতটা গর্বিত মনে করে যে সে তার ছেলেকে কোলে তুলে গ্রামবাসীদের সবাইকে জানায় যে তার ছেলে হায়ার সেকেন্ডারিতে দেশের মধ্যে ফার্স্ট হয়েছে। এরপর সে মল্লিকে নিয়ে একটি স্টুডিওতে যায় ছবি তুলতে, কারণ সে চায় আজকের দিনের এই খুশির মুহূর্তের একটি ছবি তুলে সে তার বাসায় বাঁধিয়ে রাখবে। আর ওই দিন রাতেই সত্যর কাছে একজন লোক আসে এবং তাকে জানায় যে আমার টাকাটা কবে দিবে? আজ 1 বছর হয়ে গেল তুমি আমার কাছ থেকে টাকা ধার নিয়েছো, তাই আমার টাকা আজকেই লাগবে।
সত্য তখন সেই লোকটিকে জানায় যে সে তার ছেলের পড়াশোনার জন্য টাকাটা ধার নিয়েছিল, কিন্তু এর মাঝেই তার কাজটি চলে যায়। সেই কারণে সে টাকাটি শোধ দিতে পারছে না। তবে খুব শীঘ্রই সে ওই লোকটির কাছ থেকে যে টাকা ধার নিয়েছিল সেই টাকাটি ফিরিয়ে দিবে। লোকটি তখন সত্যকে বলে যে আগামী 1 সপ্তাহের মধ্যে আমার টাকা আমাকে ফিরিয়ে দিতে হবে, না হলে আমি তোমাকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। তারা যখন এসব কথা বলছিল তখন মল্লী তার বন্ধুকে নিয়ে বাসার দিকেই ফিরছিল। তাই সে ওই দেনাদার এবং তার বাবার সমস্ত কথাই শুনে নেয়। এরপর তার বাবা বাসার ভিতরে ঢুকে গেলে মল্লী তার গলায় থাকা সোনার চেনটি খুলে সেই দেনাদারকে দিয়ে বলে যে আশা করি আপনার টাকাটা শোধ হয়ে গেছে, ভবিষ্যতে আপনি আর কোনোদিন আমার বাবাকে ডিস্টার্ব করতে আসবেন না। এরপর সেই লোকটি সেখান থেকে চলে যায়। আসলে এই চেনটি তার দাদা তার অন্নপ্রাশনে গিফট করেছিল, তবে এই চেনটির মূল্য তার বাবার অপমানের থেকে বেশি নয়। তাই তার বাবাকে অপমানের হাত থেকে বাঁচানোর জন্য সেই চেনটি সে হাসি মুখে ওই দেনাদারকে দিয়ে দেয়। কিন্তু কে জানতো যে বাবার প্রতি ছেলের এত ভালোবাসা, সেই বাবাই একদিন তার চরম শত্রু হয়ে উঠবে। আর এই দিনটি আসতে বেশি সময় লাগে না। পরদিন সকালে একজন মহিলা একটি বাচ্চা কোলে নিয়ে মল্লীদের বাসায় আসে এবং মল্লীর দাদাকে বলে যে আমি আপনার ছেলের দ্বিতীয় বউ, সে আমাকে লুকিয়ে বিয়ে করেছে, আর তাই আপনি আমাকে জীবনে কোনো দিনও মেনে নেননি, এমনকি মল্লীকেও জানাননি যে তার বাবার আরও একটি বিয়ে রয়েছে। আমি সবকিছুই মেনে নিয়েছিলাম, কিন্তু আমি শুনেছি যে আপনি আপনার সমস্ত সম্পত্তি আপনার বড় নাতি মল্লীকে লিখে দিয়েছেন। আপনার ছোট নাতি কি দোষ করেছে? তারও তো অধিকার ছিল এই সম্পত্তিতে। কিন্তু মল্লীর দাদা তার কোনো কথাই শোনে না। সে বলে আমি যা করেছি বেশ করেছি, তুই কিংবা তোর ছেলে এই সম্পত্তির কোনো অধিকারই কোনোদিন পাবি না। তখন সেই মহিলা বলে আমি সব কিছু মেনে নিয়েছি, কিন্তু আমার এই ছেলে যখন বড় হবে, তখন সে যখন তার বাবার কথা জানতে চাইবে, তখন আমি তাকে কি জবাব দিব? তাই আজকেই আমি আমার এই সন্তানকে নিয়ে আমার জীবন শেষ করে ফেলবো। এই কথা শুনে মল্লীর বাবা তার বাবার দিকে তাকায়, কিন্তু মল্লীর দাদা তার বাবাকে বলে যে যদি তুই এই বউয়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখিস, তাহলে আমি তোকে ছেলে হিসাবে আর পরিচয় দিব না। সত্য তখন চুপচাপ তার দ্বিতীয় বউয়ের পিছনে পিছনে বাসা ছেড়ে বেরিয়ে যায়। মল্লী এই সবকিছুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। সত্য বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় সে মল্লীর দিকে এক নজর তাকায়, কিন্তু মল্লী মুখ ঘুরিয়ে নেয়। এরপর মল্লী বাসার ভিতরে গিয়ে তার বাবার সাথে তোলা সেই দিনের সেই ছবিটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। মল্লীর একটি খেলার সাথী রয়েছে যার নাম প্রিয়া। সে সবসময় মল্লীদের বাসায় আসা যাওয়া করে। তাই আজ মল্লী যখন রাগ করে না খেয়ে বসেছিল, তখন সে এসে তাকে নিজের হাতে খাইয়ে দিতে দিতে বলে রাগ করিস না মল্লী, সব ঠিক হয়ে যাবে, আঙ্কেল আবার বাসায় ফিরে আসবে। মল্লী তখন প্রিয়াকে বলে আমাকে ছেড়ে যে একবার চলে গেছে তার কোনো অস্তিত্বই আমার জীবনে আর কোনো দিনও থাকবে না। আমি আজকের এই দিনটি সারা জীবন মনে রাখবো। এরপর থেকে সেই পড়াশোনায় ভালো ছেলেটি একটি অন্য মানুষে ধীরে ধীরে পরিণত হতে শুরু করে। মল্লী কলেজে যাওয়া বন্ধ করে দেয়। যে ছেলেটির প্রতিদিনের সঙ্গী ছিল বই খাতা, সেই ছেলেটি মুখে তুলে নেয় সিগারেট, হাতে তুলে নেয় তাস, বন্ধুদের সাথে খেলতে শুরু করে টাকা দিয়ে জুয়া। গ্রামের মানুষ তাকে দেখে অবাক হয়ে যায়। যে ছেলেটির প্রাণ ছিল তার বাবা, সেই ছেলেটি যখন তার বাবার সঙ্গে দেখা হয়, তখন সামান্য সম্মানটুকু দিতেও তাকে ভুলে যায়। তার সামনে সিগারেট টানতে টানতে সে চলে যায়। তার বাবা সত্য অবাক হয়ে তার প্রাণপ্রিয় ছেলে মল্লীর দিকে তাকিয়ে থাকে। চোখ থেকে বেরিয়ে আসে দুফোঁটা পানি। মল্লী ট্রাক্টর নিয়ে জমি চাষ করতে শুরু করে। বন্ধুদের সাথে জুয়া খেলার সময় মদ হয়ে ওঠে তার একমাত্র পানীয়। আর কারো সঙ্গে মতের অমিল হলেই শুরু করে দেয় মারপিট। তবে এখানেই শেষ নয়। মল্লী যখন ধীরে ধীরে একটু বড় হতে শুরু করে, তখন সে প্রতি রাতে খারাপ জায়গায়ও যায়। এতদিনে মল্লীর দাদাও মারা গেছে। ছেলের এই করুণ পরিণতি দেখে মল্লীর মা ঘরে বসে হাউ হাউ করে কান্না করতে থাকে। অন্যদিকে জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে থাকে তার বাবার বুকটা। তো একদিন মল্লী হঠাৎ তার বাসায় এসে দেখে যে তার বাবা দরজার সামনে চুপচাপ বসে রয়েছে। এই দৃশ্য দেখে মল্লীর রক্ত গরম হয়ে যায়। মল্লীকে দেখে সত্য তার ছেলেকে তার কাছে ডাকে, কিন্তু মল্লী কোনো পাত্তা দেয় না। সে ঘরের ভিতর চলে যায়। তারপর সে তার মাকে বলতে লাগে ওই লোকটা আমাদের বাসায় কি চায়, আর তুমি তার জন্য খাবার নিয়েই বা যাচ্ছ কেন? মল্লীর মা মল্লীকে বলে বাবা এইভাবে কথা বলিস না, উনি শুনলে মনে মনে খুব কষ্ট পাবে। উনি তোর সাথে দেখা করতে এসেছে। উনি তো সারা জীবন তোকে কিছুই দিতে পারেনি, তাই উনি তোর জন্য 1 বিঘা জমি কিনেছে, আর সেটা উনি তোকে দিতে চায়। মল্লী বলে কে চায় ওনার জমি, আর উনি কে যে ওনার কাছ থেকে আমি জমি নিব? উনি তো সেদিনই আমার জীবন থেকে মারা গিয়েছিল, যেদিন আমাকে আর তোমাকে এই বাসায় রেখে ওই মহিলার পিছনে পিছনে বাসা থেকে বেরিয়ে গিয়েছিল। মল্লীর মা মল্লীকে অনেক অনুরোধ করে। সে বলে
যে তুই একবার অন্তত গিয়ে ওনার সাথে কথা বল, না হলে উনি মনে মনে খুব কষ্ট পাবে। যতই হোক উনি তো তোর বাবা হয়। কি? আমার বাবা? আমার বাবা তো অনেক আগেই মারা গেছে। তুমি তাকে ক্ষমা করে দিতে পারো, কারণ তুমি দয়ালু, কিন্তু আমি কখনোই তাকে ক্ষমা করব না। এইসব কথা শুনে মল্লির বাবা বাসা থেকে বেরিয়ে যেতে লাগলে মল্লির মা তাকে পিছন দিক থেকে ডাকে, তাকে বলে, তুমি মল্লির কথায় কিছু মনে করো না, ও নিতান্তই ছেলে মানুষ, ধীরে ধীরে বদমেজাজি হয়ে উঠেছে, আর সেই কারণেই ও এই রকম ব্যবহার করছে। মল্লির বাবা তখন মল্লির মাকে বলে, ও যা বলেছে ঠিকই বলেছে, ওর দিক থেকে ও একদম ঠিক। কিন্তু সেদিন আমি যখন বাসা থেকে বেরিয়ে গিয়েছিলাম তখন তো ও খুব ছোট ছিল। আমি ওকে আগে কি করে বলতাম যে আমার আরেকটি বিয়ে রয়েছে? সেদিন আমি ওর পিছন পিছন চলে গিয়েছিলাম, এটা ঠিক, কিন্তু আমি কেন চলে গেছিলাম? আমি চাইনি যে আমার জন্য কোনো একটি জীবন নষ্ট হয়ে যাক। সেদিন আমি মল্লিকে কিছু বলতে পারিনি ঠিকই, কিন্তু আজ যখন আমি ওকে সব কিছু বলতে চাইছি তখন ও আমার কোনো কথাই আর শুনতে চাইছে না। এই কথা বলে সত্য বাসা থেকে ধীরে ধীরে চলে যেতে থাকে। মল্লির মা তার স্বামীর জন্য যত্ন করে যে খাবারটি তৈরি করেছে সেই খাবারটি তার হাতেই থেকে যায়। এভাবেই আরও কিছুদিন কেটে যায়। একদিন গ্রামে মেলা বসে, আর সেই মেলায় নৃত্যশিল্পীদের আনা হয়। গ্রামবাসীরা নৃত্যশিল্পীদের নাচ দেখতে থাকে, আর ঠিক এর মাঝেই মল্লির এক বন্ধু ওই নৃত্যশিল্পীদের সাথে গিয়ে অভদ্রতামি শুরু করে, যার নাম পীযূষ। আর সেই কারণে এই মেলা পরিচালনার দায়িত্বে যারা রয়েছে তাদের মধ্যে একটি ছেলে পীযূষকে একটা থাপ্পড় মারে। পীযূষ তখন মল্লির কাছে এসে বলে যে একটা ছেলে তাকে থাপ্পড় মেরেছে, কিন্তু কি কারণে থাপ্পড় মেরেছে সেটা সে মল্লিকে বলে না। মল্লি তখন তাদের সাথে গিয়ে মারপিট করতে শুরু করে দেয়। মেলায় গন্ডগোল হচ্ছে, এই কথা শুনে সেখানে পুলিশ আসে। পুলিশ অফিসার অবিনাশ মল্লিকে ধমক দিয়ে বলে যে সে যদি আবার কোনো ঝামেলা করে তাহলে তাকে সে জেলে ভরে দিবে। কিন্তু মল্লি অবিনাশের কথায় কোনো পাত্তাই দেয় না, বরং তার সঙ্গে তর্ক করতে শুরু করে দেয়। তখন মল্লির বন্ধুরা মল্লিকে কোনো রকম সামলে সেখান থেকে নিয়ে যায়। পরদিন মল্লির ছোটবেলার খেলার সাথী অর্থাৎ প্রিয়া, তার বিয়ের পাকা দেখা, তাই সেখানে মল্লি আসে এবং মল্লির সঙ্গে প্রিয়া তার হবু বরের পরিচয়ও করিয়ে দেয়। কিছুদিন পরে প্রিয়ার বিয়ের দিন এসে উপস্থিত হয়, আর সেই বিয়েতে নিমন্ত্রিত থাকে সকল গ্রামবাসী। বরযাত্রীও আসে বেশ কয়েকজন, আর সেখানে মল্লির দায়িত্ব পড়ে সবাইকে খাবার পরিবেশন করার। তো সবার খাওয়া প্রায় শেষ হয়ে গেলে মল্লি মিষ্টি নিয়ে সবাইকে দেওয়া শুরু করে, কিন্তু সে সবাইকে মিষ্টি দিলেও একটি মেয়েকে সে মিষ্টি দেয় না। তখন সেই মেয়েটি মল্লিকে বলে, আপনি আমাকে কেন মিষ্টি দিলেন না? মল্লি তখন মেয়েটির কাছে এসে তাকে বলে যে আপনার থালায় তো এখনো খাবার রয়েছে, আপনি কি খাবার না খেয়েই মিষ্টি খেয়ে নেবেন নাকি? এই বলে সে তার থালায় একটি মিষ্টি ছুঁড়ে ফেলে দিয়ে অন্যদের মিষ্টি দিতে চলে যায়। মেয়েটা তো মল্লির এইরকম কাজকর্ম দেখে পুরাই অবাক হয়ে যায়, কিন্তু সে কাউকে কিছু না বলে খাবার খেয়ে বরকনের সঙ্গে ছবি তুলতে যায়। আর সেই মুহূর্তে মল্লিও তার প্রিয় বান্ধবী প্রিয়ার সাথে ছবি তুলতে গেলে মেয়েটি মল্লিকে দেখে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। আসলে এই মেয়েটি বরযাত্রীর সঙ্গে এসেছে, আর প্রিয়ার বিয়ে হচ্ছে তাদের পাশেরই গ্রামে। প্রিয়ার বিয়ের কিছুদিন পরেই মল্লি হঠাৎই পাশের গ্রামে একটি কাজের জন্য যায়, আর সেখানে একটি কলেজ ছিল, যে কলেজে সেদিনের সেই মেয়েটি পরীক্ষা দিতে এসেছে। এই মেয়েটির নাম কাবেরী। কাবেরী পড়াশোনায় খুবই ভালো, তবুও পরীক্ষা দিতে যাওয়ার সময় তার শুধুই মনে হচ্ছে যে তার কিছুই পড়া হয়নি, তাই সে বারবার তার বই খাতাগুলো উল্টে পাল্টে দেখে নিচ্ছিল। এদিকে পরীক্ষার সময় শুরু হয়ে যাচ্ছে, তাই তার বান্ধবী তাকে ডাকতে আসলে কাবেরী তাকে বলে যে তুই যা, আমি এক্ষুনি আসছি। এই বলে সে বইয়ের পৃষ্ঠা উল্টিয়ে আরো কিছু ইম্পর্টেন্ট নোটস দেখতে থাকে, আর দূর থেকে মল্লি কাবেরীকে দেখে নেয়। সে বুঝতে পারে যে কাবেরী কোনো একটা বিষয় নিয়ে এখনো চিন্তিত রয়েছে, তাই মল্লি কাবেরীর কাছে আসে এবং তাকে জিজ্ঞাসা করে, এই মেয়ে, সেদিন বিয়ে বাড়িতে আমি তোমাকে মিষ্টি দিতে দেরি করেছিলাম বলে আজকেও মন খারাপ করে বসে আছো? কাবেরী মল্লিকে দেখে বলে যে না না, তার জন্য মন খারাপ না, আজকে আমার পরীক্ষা, আর আমার তেমন কিছুই পড়া হয়নি, সেই কারণে আমি খুব চিন্তায় আছি। তখন কাবেরীর বান্ধবী মল্লিকে বলে ওর সবকিছুই পড়া হয়ে গেছে, কিন্তু তবুও পরীক্ষা দিতে আসলে প্রতিবারই একই রকম কাজ করে, শুধু বলে যে কিছুই মনে থাকছে না, কিন্তু রেজাল্টের সময় ওই ফার্স্ট হয়। মল্লি তখন কুনাল বলে একটা ছেলেকে দেখতে পায়, যে মল্লিদের গ্রামেই থাকে, আর এই কলেজে সেও পরীক্ষা দিতে এসেছে। মল্লি কুনালকে ডেকে বলে, এই কুনাল, সব পড়াশুনো করে এসেছিস তো? কুনাল বলে, হ্যাঁ, আমার সব মুখস্থ। আর ঠিক এই সময় মল্লি কুনালের জামার কলারের ভেতর থেকে একটা টুকলির কাগজের মালা বের করে বলে, ও তো সমস্ত পড়া মুখস্থ বুঝি, সব মুখস্থ করে এখানে রেখে দিয়েছিস? কুনাল
তখন খুব লজ্জা পেয়ে যায়। মল্লি বলে, থাক আর লজ্জা পেতে হবে না, এই মেয়েটা যদি পরীক্ষায় কিছু না পারে তাহলে তোর কাছ থেকে একটা টুকলি ওকে দিয়ে দিস। কাবেরী তো এইসব কথা শুনে অবাক হয়ে মল্লিকে বলে, না না, আমার টুকলির প্রয়োজন নেই, আমি যাচ্ছি। এই বলে সে দৌড়ে পরীক্ষার হলে ঢুকে পড়ে। আর ওই রাতে মল্লি যখন তার বন্ধুদের নিয়ে মদ খাচ্ছিল তখন কুণাল সেখানে এসে কান্না করতে করতে বলে, মল্লি ভাইয়া, তোমার জন্যই আমি এবার পরীক্ষায় ফেল করে যাব। মল্লি বলে, কেন, আমি তোর কি ক্ষতি করেছি? কুণাল বলে, তুমি যে মেয়েটাকে আমার টুকলিগুলো দেখিয়ে দিয়েছিলে সেই মেয়েটা স্যারকে বলে দিয়েছে যে আমি টুকলি করব, তাই সে আমার সমস্ত টুকলি নিয়ে নিয়েছে। এই কথা শুনে মল্লি তো কাবেরীর উপর ভীষণ রেগে যায়। আর পরদিন সকালে সে তার বন্ধুকে নিয়ে ওই কলেজের সামনে গিয়ে হাজির হয় কাবেরীর সাথে দেখা করার জন্য। মল্লি অপেক্ষা করতে থাকে, আর অপেক্ষা করতে করতে তার ক্ষুধা লেগে যায়। তাই তার মা যে খাবার তার জন্য বানিয়ে তাকে দিয়েছে সেই খাবার সে যখন খেতে যাবে তখন সে দেখতে পায় যে তার মা তার জন্য কিছু করলা ভাজা আর কিছু শাক ভাজা পাঠিয়েছে। কিন্তু মল্লির তো এই খাবার একদমই পছন্দ না, তাই সে রাগের জ্বালায় ওই খাবারগুলো ছুঁড়ে ফেলে দেয়। আর কিছুটা দূরেই কাবেরী বসেছিল, যেটা মল্লি এতক্ষণ খেয়ালই করেনি। কাবেরী দেখতে পায় যে মল্লি যে খাবারটি খেতে বসেছিল সেই খাবারটি পড়ে গেছে। তাই কাবেরী মল্লির কাছে তার টিফিন বক্স আগিয়ে দিয়ে বলে, আহারে, আপনার খাবারটা পড়ে গেল, এই নিন, এই খাবারটা খান। মল্লি বলে, এটাই কি আছে? কাবেরী বলে, চিকেন কারি। মল্লি তাড়াতাড়ি টিফিন বক্স খুলে চিকেন কারিটি খেতে শুরু করে দেয়। আর খেতে খেতে সে কাবেরীকে বলে যে ওই খাবারটি পড়ে যায়নি, আমি আমার খাবারটি ছুঁড়ে ফেলে দিয়েছি। কাবেরী বলে, কেন, আপনি খাবারটা ছুঁড়ে ফেলে দিয়েছেন কেন? কারণ আমার ওই খাবার পছন্দ না। তাই মায়েরা যে খাবার সন্তানদের খেতে দেয় সে খাবারটা সন্তানদের শরীরের জন্য খুব উপকারী, তারা সন্তানদের স্বাস্থ্যের কথা ভেবেই খাবার তৈরি করে। এই বলে কাবেরী সেখান থেকে চলে যেতে থাকলে মল্লি এক দৃষ্টিতে কাবেরীর দিকে তাকিয়ে থাকে, কারণ এই কথাটা তার খুব ভালো লেগেছে। তাই সে কাবেরীকে পছন্দ করতে শুরু করে। এদিকে কুণাল যে গতকাল টুকলি করেছে আর সেটা কাবেরী কেন স্যারকে বলে দিয়েছে সেটা আর জিজ্ঞাসা করা হয় না। মুভির এই পর্যায়ে আমি আপনাদের একটি অ্যাপ সম্পর্কে বলতে চাই, যদি আপনাদের এটি পছন্দ না হয় তাহলে 1 মিনিট স্কিপ করে যান। হ্যালো বন্ধুরা, আজ আমি 1x BET নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। PSG এবং সিরিয়া এ এই অ্যাপের স্পন্সর। এখানে জেতার সম্ভাবনা অনেক বেশি। IPL চলছে, সেই উপলক্ষে এখানে চলছে ইন্ডিয়ান লিগ কার্নিভাল ইভেন্ট, যেখানে মাত্র 380 টাকা লাগিয়ে রয়েছে 1 কোটি টাকা পর্যন্ত জেতার সুযোগ। এছাড়া এখানে আপনি রিস্ক ফ্রি বাজি ধরতে পারেন। এখানে সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারেন। আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারেন, যেমন কোন দল জিতবে, কত রান করবে ইত্যাদি। এবং BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ আরো অনেক কিছু পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এখানে ক্র্যাশ গেম আছে, প্লেন যত উপরে যাবে তত বেশি টাকা পাবেন। আরো বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা খুশি তাই বেছে নিতে পারেন। আর রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড ZD রিক্যাপ ব্যবহার করে প্রথমবার জমাতে পান 12,000 টাকা পর্যন্ত ও ফ্রি স্পিন। আপনি সহজেই পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্ট লিংকে দেওয়া আছে, লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে 1x BET সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশনের সময় আমার দেওয়া প্রোমো কোড ZD রিক্যাপ ব্যবহার করুন এবং বোনাস পান। তো বন্ধুরা, আমি শুধুমাত্র একটি অ্যাপ সম্পর্কে বললাম, তবে এই সমস্ত অ্যাপে আর্থিক ঝুঁকি থাকে, তাই যা করবেন একটু বুঝে শুনে করবেন। তো চলুন আবার মুভিটি শুরু করা যাক। পরদিন সকালে মল্লি প্রিয়াদের বাসায় যায় এবং প্রিয়াকে গিয়ে জিজ্ঞাসা করে যে, প্রিয়া, তোর বিয়ের সময় বরযাত্রীতে একটি মেয়ে তোর বিয়েতে এসেছিল, ওই মেয়েটাকে আমার খুব ভালো লেগেছে, আমি ওকে বিয়ে করতে চাই। প্রিয়া বুঝতে পারে না যে মল্লি কোন মেয়েটির কথা বলছে। তখন সে তার স্বামীকে গিয়ে জিজ্ঞাসা করলে তার স্বামী মল্লিকে জানায় যে মেয়েটির নাম হচ্ছে কাবেরী। এরপর কাবেরী এখন কোথায় আছে সেই ঠিকানাও মল্লিকে প্রিয়ার স্বামী দিয়ে দেয়। মল্লি কাবেরীর সাথে দেখা করে এবং তাকে গিয়ে বলে, কাবেরী, আমি তোমাকে আমার সম্বন্ধে কিছু বলতে চাই। আমি সিগারেট খাই, মদ খাই, বদমেজাজি এবং মাঝে মাঝে মারপিটও করি। কাবেরী বলে, সে তো বুঝলাম, কিন্তু এগুলো আমাকে কেন বলছেন? দেখো কাবেরী, ধরো কালকে আমাদের বিয়ে হলো, তারপর তুমি অন্য কারো কাছ থেকে এসব কথা জানতে পারলে, তখন আমাদের মধ্যে ঝগড়াঝাটি হবে না? তাই আগে থেকেই তোমাকে বলে দিলাম, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। এই কথা বলে মল্লি সেখান থেকে চলে যায়। আর কাবেরী অবাক হয়ে মল্লির দিকে তাকিয়ে থাকে। এরপর থেকে মল্লি সবসময় কাবেরীকে ফলো করতে শুরু করে। কাবেরী যদি কখনো বৃষ্টিতে ভিজে ভিজে কলেজে আসতে থাকে তাহলে সে তার মাথায় গিয়ে ছাতা ধরে। কাবেরীও বুঝে উঠতে পারে না যে এই ছেলেটিকে সে ভালোবাসবে না ভয় পাবে, তাই তাকে সে যখনই দেখতে পায় তখনই সেখান থেকে সে পালিয়ে যেতে চায়। মাঝে মাঝে তো মল্লির হাত থেকে বাঁচার জন্য কাবেরী ছদ্মবেশও ব্যবহার করে। একদিন কাবেরীর কলেজে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। কাবেরী ও তার বান্ধবীদের সাথে সেই অনুষ্ঠান দেখছিল, আর তখনই হঠাৎ মল্লি সেখানে চলে আসে। কাবেরী মল্লিকে দেখতে পেয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে, কিন্তু মল্লির চোখ সে এড়াতে পারে না। একসময় মল্লি কাবেরীর কাছে গিয়ে বলে, কাবেরী, তোমার সাথে আমার কিছু কথা রয়েছে। কিন্তু কাবেরী সেখান থেকে পালিয়ে যেতে চায়।
মল্লি পিছন দিক থেকে তার হাতটি ধরতে চায়, আর তখনই কাবেরীর জামাটি ছিঁড়ে যায়। কাবেরী পিছন ঘুরেই মল্লির গালে একটা কষিয়ে থাপ্পড় বসিয়ে দেয়, কিন্তু তারপরেই সে দেখতে পায় যে মল্লি তার জামা টেনে ছিঁড়ে দেয়নি, পিছনে থাকা একটি লোহার রডে তার জামাটি ছিঁড়ে গিয়েছে। মল্লি কাবেরীকে কিছু বলে না, বরং ওখানে পড়ে থাকা একটি সুই দিয়ে তার জামাটি ভালোভাবে সেলাই করে দিয়ে সেখান থেকে চলে যায়। আর এরপর থেকেই কাবেরী মল্লিকে ভালোবেসে ফেলে। কিছুদিন পরে এক ঝড় বৃষ্টির দিনে কাবেরী মল্লির কাছে আসে এবং তাকে বলে, তুমি আমার জন্য সিগারেট, মদ এগুলো ছেড়ে দিতে পারবে? মল্লি তখন তার গাড়িতে থাকা একটি মদের বোতল এনে কাবেরীর সামনেই ছুঁড়ে ফেলে দেয় আর বলে, আজ থেকে আমি কোনো সিগারেট, মদ আর খাবো না, কথা দিলাম। কাবেরী খুশি হয়ে বাসায় চলে যায়। আর এরপর থেকে ধীরে ধীরে মল্লি পাল্টে যেতে থাকে। সে মন দিয়ে নিজের কাজ করে, বন্ধুদের সাথে আর মদ খায় না। ছেলের এইরকম পরিবর্তন দেখে মল্লির মায়ের মুখে হাসি ফুটে ওঠে এবং যখন রাস্তায় মল্লির বাবা মল্লিকে দেখে তখন তার বুকটাও খুশিতে ভরে ওঠে। মল্লির কাবেরীর সঙ্গে সময় কাটাতে খুবই ভালো লাগে, তাই তারা সুযোগ পেলেই দুজনে বিভিন্ন জায়গায় সময় কাটাতে থাকে। এর মাঝেই একদিন মল্লির বন্ধুরা মল্লিকে ফোন করে ডাকলে মল্লি তাদের সাথে দেখা করতে যায়। আর তখন মল্লির বন্ধু পীযূষ তাকে বলে যে পাশের রুমে একজন অপেক্ষা করছে, সে মল্লিকে ডাকছে। মল্লি সেই রুমে গেলে সেখানে একটা মেয়েকে সে দেখতে পায়, যে মেয়েটার সঙ্গে সে মাঝে মাঝেই সময় কাটাতে যেত। মেয়েটি মল্লিকে জিজ্ঞাসা করে যে সে কেন এখন তার কাছে আসে না। মল্লি তখন মেয়েটিকে বলে যে সে একজনকে ভালোবাসে। এইসব কথার মাঝেই সেখানে পুলিশ চলে আসে এবং ওই মেয়েটির গায়ে থাকা কাপড়টি টেনে সরিয়ে দিতে চায়। মল্লি পুলিশকে প্রথমে বারণ করে, আর তারপর সে ওখানে আসা পুলিশদের মারতে শুরু করে দেয়। আর তখন অফিসার অবিনাশ তাকে এবং তার বন্ধুদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। তারপর শুরু হয় তাদের উপর অত্যাচার। মল্লিকে থানায় ধরে নিয়ে এসেছে জানতে পেরে মল্লির বাবা থানায় আসে। পুলিশ অফিসারের হাতে পায়ে ধরে যেন তারা মল্লিকে ছেড়ে দেয়। একসময় পুলিশ অফিসার মল্লিকে ছাড়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু মল্লি যখন দেখে যে তার বাবা তাকে থানা থেকে ছাড়িয়ে নিতে এসেছে, তখন সে পুলিশ অফিসারদের বলে যে এই লোকটি যদি আমাকে ছাড়িয়ে নিতে যায় তাহলে আমি থানা থেকে যাব না, আপনারা আমাকে কোর্টে চালান করে দিন। আমি এই লোকটিকে ঘৃণা করি, এর কোনো অস্তিত্বই আমার জীবনে নেই। এই বলে সে আবার তাকে যেখানে আটকে রাখা হয়েছিল সেখানে চলে যায়। পুলিশ অফিসার অবিনাশ মল্লির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। মল্লির বাবা সত্য থানা থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর প্রিয়ার স্বামী এসে পুলিশের কানে কানে যেন কি বলে, আর সঙ্গে সঙ্গেই মল্লি এবং তার বন্ধুদের ছেড়ে দেওয়া হয়। মল্লি বাসায় ফেরে আর গিয়ে দেখে যে তার বাবা সত্য তারই বাসার উঠোনে শুয়ে রয়েছে এবং তার মা তার বাবার পাশে বসে কান্না করছে। মল্লির বাবা মল্লির কথাগুলো সহ্য করতে পারেনি, তাই সেই অপমানের কারণে সে মারা গেছে। কিন্তু মল্লির তাতে কিছুই আসে যায় না। সে বাসায় এসে একটা চেয়ারে চুপচাপ শুয়ে ঘুমিয়ে পড়ে। তখন এক প্রতিবেশী মল্লিকে বলে সে যেন তার বাবার শেষ কাজটা নিজের হাতে করে, কিন্তু মল্লি সে কথায় ভ্রুক্ষেপ করে না। এর মাঝেই সত্যর দ্বিতীয় স্ত্রী যখন মল্লিদের বাসার সামনে আসতে থাকে তখন মল্লি তাকে বাসায় ঢুকতে দেয় না। সে সত্যের দ্বিতীয় স্ত্রীকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর দূর থেকে মল্লির সৎ ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটাই দেখে। এরপর কেটে যায় আরো কয়েকটা বছর। একদিন কাবেরীকে তার বাবা বলে যে কাবেরী, তোমার তো পড়াশুনো কমপ্লিট, এখন আমি তোমাকে একটি ভালো ছেলের সঙ্গে বিয়ে দিতে চাই। এই কথা শুনে কাবেরীর মাথায় তো আকাশ ভেঙে পড়ে। আর তখনই আমরা দেখতে পাই যে কাবেরীর বাবা আসলে সেই পুলিশ অফিসার অবিনাশ। কাবেরী তার বাবার কথার কোনো উত্তর দেয় না। সে তখন মল্লির সাথে দেখা করে, মল্লিকে বলে যে সে যেন একটা ব্যবসা শুরু করে, তাহলে কাবেরী তার বাবাকে বলতে পারবে যে সে মল্লি নামে একটা ছেলেকে ভালোবাসে এবং সে তাকে বিয়ে করতে চায়। কাবেরীর কথায় মল্লি রাজি হয়ে যায়। আর তারপর সে একটি পাটের বস্তা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা শুরু করে। কাবেরী এবং মল্লির মা দুজনেই আজ খুব খুশি, কিন্তু কে জানতো যে এই ব্যবসা মল্লি করতে পারবে না, তার জীবনে তার আগেই ঘটে যাবে এক ভয়ানক ঘটনা। ওই গ্রামে আরো একজন ব্যবসায়ী ছিল যার নাম রাঘব। সেও পাটের বস্তা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করত। তবে ওই একই গ্রামে যখন মল্লি বিজনেস করতে শুরু করে তখন রাঘব সেটা ভালো চোখে দেখে না। তাই একদিন গভীর রাতে রাঘব এসে মল্লির গোডাউনে আগুন লাগিয়ে দেয়। মল্লি খবর পেয়ে তার গোডাউনে আসে, কিন্তু সে আগুন নেভাতে পারে না। তার সমস্ত গোডাউন পুড়ে ছাই হয়ে যায়। মল্লির কাছে তো আর কোনো টাকা নেই নতুন করে ব্যবসা খোলার, তাই সে যখন সমস্ত আশা প্রায় ছেড়ে দিয়েছিল তখন কাবেরী তার কাছে থাকা একটি সোনার আংটি মল্লিকে দেয়
এবং বলে যে সে যেন ওই আংটিটা বিক্রি করে আবার নতুনভাবে ব্যবসা শুরু করে। এদিকে মল্লির বান্ধবী প্রিয়াও তার স্বামীকে বলে তাকে কিছু টাকার ব্যবস্থা করে দেয়। মল্লি আবার ব্যবসা শুরু করে। এর মাঝেই একদিন কাবেরী তার বাবাকে তার কাছে ডেকে বলে, বাবা, আমি একজনকে ভালোবাসি। অবিনাশ তাকে জিজ্ঞাসা করে যে সে কাকে ভালোবাসে। তখন কাবেরী তার বাবাকে বলে, আমি পাশের গ্রামের মল্লি নামে একটি ছেলেকে ভালোবাসি। পুলিশ অফিসার অবিনাশ মল্লিকে খুব ভালোভাবেই চেনে, তাই সে তার প্রাণপ্রিয় মেয়ের মুখে এই নাম শুনে ভীষণ ভয় পেয়ে যায়। আর তারপর সে কোনো রকম নিজেকে সামনে নিয়ে তার মেয়েকে বলে মল্লিকে তার সঙ্গে দেখা করার জন্য। মল্লি প্রিয়া এবং তার স্বামীকে নিয়ে কাবেরীর বাসায় আসে। অবিনাশ তখন মল্লিকে বলে, তুমিই তো সেই মল্লি যাকে আমি থানায় ধরে নিয়ে গিয়েছিলাম, যে রাস্তাঘাটে সবার সাথে মারপিট করে, যে তার বাবাকে পরিচয় পর্যন্ত দিতে চায় না, আর সেই অপমানে তার বাবা মারা গিয়েছে। মল্লি কোনো কথা বলে না। প্রিয়া তখন অবিনাশকে বলে যে মল্লি আগে একটু বদমেজাজি ছিল, কিন্তু এখন সে চেঞ্জ হয়ে গেছে। কাবেরী তাকে সম্পূর্ণ পাল্টে ফেলেছে। অবিনাশ বলে, হ্যাঁ হ্যাঁ, আমি জানি যে মল্লি এখন সম্পূর্ণভাবে নিজেকে পাল্টে ফেলেছে। আমার মল্লির সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে কোনো আপত্তি নেই, কিন্তু বিয়ের কার্ডে পাত্রের সঙ্গে পাত্রের বাবার নামটাও তো দিতে হবে। এই কথা শুনে মল্লি নিজের রাগ আর সামলাতে পারে না। সে তখন অবিনাশকে বলে যে বিয়ের কার্ডে আমার বাবার নাম দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমার দাদার নাম দিবেন। কিন্তু অবিনাশ তাতে রাজি হয় না। সে বলে যে কেন আমি তোমার বাবার নাম বিয়ের কার্ডে দিব না, এমন কি সমস্যা আছে? মল্লি বলে, সেটা আমার পার্সোনাল ব্যাপার। তখন অবিনাশ রেগে মল্লিকে বলে, আমি যে বাসায় মেয়েকে বিয়ে দিচ্ছি, আমি জানবো না যে সেই বাসায় কি সমস্যা রয়েছে? এই কথা শুনে মল্লি বলে যে দিতে হবে না আপনার মেয়েকে আমার সাথে বিয়ে। এই বলে মল্লি সেখান থেকে চলে যায়। আর তারপর থেকে মল্লি আবার আগে যেমন ছিল তেমনই হয়ে যায়। সে মদ খেতে শুরু করে। এদিকে কাবেরী মনমরা হয়ে বাসায় পড়ে রয়েছে। তার বাবা বুঝতে পারে যে কাবেরীর খুব কষ্ট হচ্ছে, কিন্তু সে বুঝেও তার মেয়েকে জানায় যে তার জন্য অবিনাশ একটা ভালো ছেলে ঠিক করেছে, যে সরকারি চাকরি করে, যে তাকে সারা জীবন খুশি রাখতে পারবে। কাবেরী আর কোনো কথাই বলতে পারে না। সে চুপচাপ তার বাবার সামনে দাঁড়িয়ে থাকে। একসময় কাবেরীর বিয়ের দিনও পাকা হয়ে যায়। কাবেরী মল্লির বাসায় যায়। তারপর মল্লির হাতে বিয়ের কার্ড দিয়ে বলে যে আমার বিয়েতে তুমি কিন্তু অবশ্যই যাবে। এই বলে কাবেরী সেখান থেকে কান্না করতে করতে বাসায় ফিরে যায়। এর কিছুদিন পরে একদিন সকালে মল্লি বাসা থেকে বেরিয়ে যায়। আর এই সিনটি মুভির প্রথমে দেখানো হয়েছিল, যেখানে মল্লি সেই হোটেলে ওইসব ছেলেদের সাথে মারপিট করে বাসায় ফেরার সময় বাইক থেকে পড়ে বেহুশ হয়ে সেখানেই পড়েছিল। তো মল্লি বেহুশ হয়ে যাওয়ার পর ধীরে ধীরে রাত বাড়তে থাকে। একসময় নির্জন রাস্তার বুক চিরে একটি ছেলে ধীরে ধীরে মল্লির কাছে আসে। তারপর মল্লিকে তুলে একটি জায়গায় হেলান দিয়ে বসানো হয়। ছেলেটি ভালোভাবে চারিদিক দেখে নেয়, কেউ দেখছে না তো। তারপর তার কোমর থেকে বের করে একটি ধারালো ছুরি, ঢুকিয়ে দেয় মল্লির পেটে। মল্লি যন্ত্রণায় ছটফট করে, অল্প একটু চোখ খুলে দেখে নেয় তাকে কে ছুরিটি মারল। আর তারপর ছেলেটি সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ আসে। অবিনাশ মল্লিকে দেখে অবাক হয়ে যায়। আর তারপরে আর একজন পুলিশ মল্লির হাতের নাড়ি ধরে অবিনাশকে জানায় যে স্যার, মল্লি এখনো জীবিত রয়েছে। অবিনাশ তখন সঙ্গে সঙ্গে মল্লিকে হসপিটালে ভর্তি করায়। মল্লির অপারেশন শুরু হয়। পরদিন সকালে মল্লির মা হসপিটালে আসে। ডাক্তার বলে যে মল্লি বিপদমুক্ত। মল্লির মা ধীরে ধীরে মল্লির কাছে যায়, কিন্তু মল্লি হঠাৎ করেই কোথায় যাওয়ার জন্য যেন রেডি হতে থাকে। মল্লির মা তাকে জিজ্ঞাসা করে যে এই অবস্থায় তুই কোথায় যাচ্ছিস? মল্লি তখন রেগে তার মাকে বলে, তুমি জানো আমাকে কে ছুরি মেরেছে? তোমার স্বামীর দ্বিতীয় স্ত্রীর ছেলে রমেন। আমি তাকে খুন করতে যাব এখন। মল্লির মা তখন তার ছেলেকে বলে যে সে তোকে ছুরি মেরে কোনো অন্যায় তো করেনি। তুই যেরকম তোর বাবার উপর রেগে রয়েছিস, রমেনও সেরকম তোর উপর রেগে রয়েছে, আর সেই কারণেই সে তোকে হত্যা করতে চেয়েছিল। এখানে তার অন্যায় কিসের? তোর মনে পড়ে তুই শেষ কবে মন খুলে হেসেছিলি? তোর বোকামির জন্য তুই ধীরে ধীরে সব হারাতে চলেছিস, এমনকি কাবেরীকেও। মল্লি বলে, আমার রাগের জন্য আমি কিছুই হারাইনি, আমি চাই আমার মতো করে বাঁচতে, আর আমি ভালো আছি। মল্লির মা তখন মল্লিকে বলে, তুই এখনো মিথ্যে কথা বলতে শিখলি না মল্লি। রাগ মানুষের জীবন ধ্বংস করে দেয়। আমি ছোটবেলা থেকে অনেকের মৃত্যু দেখেছি। আমি আমার বাবা মায়ের মৃত্যু দেখেছি, আমি দেখেছি আমার স্বামীর মৃত্যু, কিন্তু আমি চাই না যে আমার সামনে আমার ছেলের মৃত্যু হোক। আমি এইসব কথাগুলো তোকে অনেক আগেই বলতে চেয়েছিলাম, কিন্তু আমার ভয় হতো যদি তুই আমাকে ছেড়ে চলে যাস। কিন্তু আজ বলার সময় হয়েছে, আর যদি আমি এখনো তোকে এইসব কথা না বলি তাহলে সেটা আমার অন্যায় হবে। এই কথা বলে মল্লির মা সেখান থেকে চলে যায়। এদিকে আজকে কাবেরীর বিয়ে, তাই কাবেরী সমস্ত অনুষ্ঠানের মাঝেও বারবার রাস্তার দিকে তাকাচ্ছে।
এই বুঝি মল্লী আসে, কিন্তু মল্লী আসে না। এদিকে তার বিয়ের লগ্ন এসে উপস্থিত হয়েছে, তাই সবাই কাবেরীকে তার ড্রেস চেঞ্জ করতে নিয়ে যায়। কাবেরী শেষবারের মতো রাস্তার দিকে মল্লীর জন্য অপেক্ষমান দৃষ্টিতে তাকিয়ে তার রুমে ঢুকে পড়ে। একটু পরে মল্লী সেখানে আসে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মল্লী এসে কাবেরীকে পাগলের মতো খুঁজতে থাকে, কিন্তু সে কাবেরীকে কোথাও দেখতে পায় না। ধীরে ধীরে সে কাবেরীর রুমের দিকে যায়, আর গিয়ে সে যা দেখে তাতে তার পায়ের তলা থেকে মাটি সরে যায়। কাবেরী তার জীবন শেষ করে দিয়েছে। কাবেরী মল্লীর জন্য অপেক্ষা করেছিল। সে মনে প্রাণে চেয়েছিল যে মল্লী যদি আসে তাহলে সে মল্লীকেই বিয়ে করে নিবে, কিন্তু সে অন্য কারো কখনোই হবে না। কিন্তু যখন সে দেখল যে মল্লী আর আসছে না, তখন সে নিজের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল। কাবেরীর বাবা মা অঝোর নয়নে কান্না করতে থাকে, আর মল্লী পাথরের মতো দাঁড়িয়ে থাকে। এরপর মল্লী ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে যায়। আর তারপর কাবেরী মল্লীর সঙ্গে যেখানে বসে গল্প করত, মল্লী সেখানে চলে যায় এবং সেখানে গিয়ে সে ভাবতে থাকে যে তার রাগই তার জীবনের সমস্ত কিছু কেড়ে নিয়েছে। তার মাই সত্যি বলেছে। এমন তো হতেই পারত যে সে তার বাবার দ্বিতীয় স্ত্রীকে মেনে নিত, তারপর সে তার বাবা, তার পরিবার, তার সৎ ভাই সবার সঙ্গে খুশিতে জীবনযাপন করত। এমনও তো হতে পারত যে সেদিন কাবেরীর বাবা যখন তাদের ডেকেছিল, তখন মল্লী যদি তার বাবার নামটা বিয়ের কার্ডে দিতে রাজি হয়ে যেত, তাহলে হয়তো আজ কাবেরীর সঙ্গে তার বিয়ে হয়ে যেত। সে কাবেরীর সঙ্গে একটা সুখী জীবন যাপন করতে পারত। এইসব কথা ভাবতে ভাবতে সে তার মনে একটা আলাদাই শান্তি পায়, যে শান্তিটা সে বহু বছর আগে হারিয়ে ফেলেছিল। আর তারপর তার দুটো চোখ বন্ধ হয়ে আসে। অন্যদিকে প্রিয়ার স্বামী ও মল্লীর মা খবর পায় যে মল্লী কোথায় আছে। তারা মল্লীর কাছে আসে। প্রিয়া মল্লীর গায়ে হাত দিয়ে তাকে ধাক্কা মেরে ডাকতে থাকে, আর তখন মল্লী ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ে। আর এখানেই একটি রাগের সমাপ্তি ঘটে, আর তার সঙ্গে সমাপ্তি ঘটে মল্লীর জীবনেরও। এই পৃথিবীতে আমাদের থাকাটা খুবই অল্প দিনের, আর সেই অল্প কটা দিনের যদি বেশিরভাগ সময়টাই আমরা আপন মানুষের সঙ্গে জেদ করে রাগের বশে তাদের দূরে সরিয়ে রাখি, তাহলে আমাদের জীবনে আর কোনো কিছুই পাওয়া হবে না, সবকিছু হারাতেই হবে। আপনি কি তার জন্য প্রস্তুত? তাহলে আপনি রাগ করে আপনার আপন মানুষদের দূরে সরিয়ে রাখতেই পারেন। আর যদি মনে করেন যে একটা সুখী জীবন আপনার দরকার, তাহলে রাগ, জেদ এগুলো দূরে ফেলে দিয়ে আপন মানুষগুলোকে ক্ষমা করতে শিখুন। দেখবেন জীবন অনেক সুন্দর হবে, সুখী হবে, প্রভাতের ফুটে ওঠা কোমল ফুলের মতো পবিত্র হবে। আরে ভাই, ভিডিও দেখে পালিয়ে যাচ্ছেন কেন? একটা লাইক দিয়ে যান না, আর ছোট একটা কমেন্ট করে দিন, এবং শেয়ার করে অন্যদের দেখার একটু সুযোগ করে দিন না প্লিজ। খুব শীঘ্রই আরও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। টাটা।